মারে নইলে জেয়ালত পৌঁছাইব আর নইলে মারাই ফেলিব। মারাই তারা পাওয়ার মলে বেগুনতে জায়গা কিন্তু দখল দিয়ে নেয়, টিয়াঙন লই যাইব বই। একটি অসহায় জীবনের গল্প। মোহাম্মদ আলাউদ্দিন তার পৈতৃক সম্পত্তি সে একটা পক্ষকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এটা উন্নয়নের ব্যবস্থা করছিলেন, কিন্তু উন্নয়নের নামে তারা বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্র করছে বলে দাবি মোহাম্মদ আলাউদ্দিনের, অর্থাৎ ভুক্তভোগীর। দীর্ঘদিন ধরে এই চুক্তির কার্যকারিতা নেই আর চলছে নানা রকম হয়রানি, দাবি এই ভুক্তভোগীর। আমরা শুনবো আজকে এই অসহায় আলাউদ্দিনের আসলে কি হতে চলছে, কি হবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনেছি আপনার একটা জায়গা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একটি পক্ষকে উন্নয়ন করতে দিয়েছেন, অর্থাৎ ডেভেলপ করতে দিয়েছেন। এই এতদিন পর্যন্ত এটা হলো না কেন? এটার আসার কারণটা হচ্ছে মূলত আমি তাদেরকে পাওয়ার দিছিলাম। তারা বলছিল আমাকে আমার জায়গা টাকা যা আছে সব উদ্ধার করে দিবে এবং এখানে আমরা একটা পুলিশ টাওয়ার করব। ওইখানে তোমার শত্রু মত্রু যা আছে সবাই তোমার কাছে কি মাপ চাইবে আসি, তুমি আমাদেরকে কিছু জায়গা দাও, আমরা ওইখানে কি তোমার সব জায়গা বাকি যেগুলো আছে সব জায়গা তোমাকে উদ্ধার করে দিব। আমাদের কাছে ডেভেলপার আছে বড়, এই বড় ডেভেলপার মানে ওদের বড় ভাইয়েরা দুজনে প্রধানমন্ত্রীর দপ্তরে থাকে, একজন হচ্ছে প্রধানমন্ত্রীর সচিব, সাবেক প্রধানমন্ত্রীর সচিব লিকু ভাইয়ের আত্মীয়, সহকারী সচিব ওনার আত্মীয়, ওনাদের টাকার কোনো সমস্যা নেই, অভাব নাই। আর আরেকজন হচ্ছে ব্রোকেট রাসেলের বড় ভাই হচ্ছে আপনার ফজর মল্লিকের সেন্ট্রাল সাবেক সভাপতি। তো ওরা দুইজনে ইনভেস্ট করবে আর ওদের নামে জায়গা ডেভেলপ করবে, আর আমার যত অসুবিধা আছে এগুলো সব ওরা দেখবে। আসলে আমি তাদেরকে টাকা ছাড়া জায়গাটা পাওয়ার দিই, তারা আমাকে অনেক করে বুঝাইছে। এই SI জহির উনি আমাকে ভাই ডাকছিল, উনি বলছে যে তুমি তো একটু নিরক্ষর মানুষ, তোমার চোখ আমার চোখ মনে করো, তোমার কিছু পড়তে হবে না, কিছু দেখতে হবে না, কিছু আর কি কোনো টেনশন তোমার নিও না, তোমার সব টেনশন আমিই নিছি। তো আসলে ওনাকে আমি দেখছি অনেক জেন্টাল, বছরে কয়েকবার হজ করতেও দেখছি। তো আমি তো আসলে বিদেশে ছিলাম, কোরিয়ায় ছিলাম অনেক বছর, প্রায় 8-9 বছর, অন্য অন্য দেশেও দুবাইও ছিলাম। তো আমি তো দেখছি সবচেয়ে বিশ্বাসের জায়গা হচ্ছে পুলিশ। তো এভাবে আসলে আমি বিভিন্ন ভুক্তভোগী হয়ে পুলিশের আশ্রয় নিয়েছিলাম। ওই পুলিশের কথার মাধ্যমে আমি ওনাকে বড় ভাই হিসেবে মানছিলাম। এই জহির, বাবুল, ডবলমুনি থানার ওসি তদন্ত, নাম কি রে, ওসি তদন্ত আজিজ ভাই, তারপরে পাঁচটাইশ থানার সোহেল, ডিসির বডিগার্ড, এরকম অনেক পুলিশ সদস্য আমাকে অনেক আশ্বাস দিছিল। কি আশ্বাস দিছিল? সবাই আশ্বাস দিয়েছে যে আপনার কোনো অসুবিধা নেই, আমরা আছি আপনার পাশে, কেউ আপনাকে ঠকাইতে পারবে না। ওরা আমার ফ্যামিলির সব জানছে, আমার একটা বড় ভাই মারা গেছে কিছুদিন আগে, 5-7 বছর আগে। আমার আরেক ভাই সবাই ছোট, ওনাকে মেন্টাল করে রাখছে, মেন্টাল ভাবে আছে, পাগল। তো ওনারা আমার ফ্যামিলির সব কিছু দেখছে, দেখে শুনি ওনারাই সব জিম্ম নিছে। তো ওনারা বললো যে ঠিক আছে, আমরা একটা বহুতল ভবন করবো 7জনে মিলে, তুমি জায়গা দিবা, আমরা টাকা দিব। তখন ওনাদেরকে আমি 7জনকে, 2জনকে আমি জায়গাটা, ওনারা যাকে তাকে বলছে, আমি তাদেরকে জায়গাটা পাওয়ার দিছি। প্রথম একটা চুক্তি হয়েছিল, চুক্তির পর পাওয়ার হয়েছিল তারপরের দিন। কিন্তু ওদের সাথে কথা হয় যে আমরা 7জনে মিলে বহুতল ভবন করব, ফ্ল্যাট বিল্ডিং করব।
7 জনের 7টা ফ্ল্যাট লেখে বাকি ফ্ল্যাট বিক্রি করব, 7 জনে 7 ভাগ করে নিয়ে যাব। কিন্তু দেখা গেল যে মুখে বলছে একরকম, কিন্তু কাগজে লিখছে তারা আরেক রকম। ওই কাগজ আমাকে ওরা পড়তে দেয় না। ওই কাগজ ওনারা পড়ায় শোনাইছে, যেটা যেটা আমাকে দরকার ওইটা শোনাইছে, যেটা যেটা দরকার না ওইটা আমাকে শোনায় নাই। অর্থাৎ যে যে শর্ত আপনি মানবেন না এগুলো শুনে শোনায় নাই। এখন ওনারা শোনাইছে যে বহুতল ভবন 7 যা তলা হয় 7 জনে ভাগ করে নিবে, একটা ফ্ল্যাট দিবে আমাকে, কমপ্লিট ফ্ল্যাট দিবে। হ্যাঁ, যাতে আমি ওনাদেরকে 4 কোটি টাকার জায়গা ওই শুধু নাম ওয়াস্তে ওনাদেরকে আমি 70 লাখ টাকা দিয়ে জায়গাটা দিছি। অর্থাৎ 4 কোটি টাকার জায়গা নামমাত্র মূল্যে হ্যাঁ, 70 লাখ টাকা দিয়ে দিয়েছেন। দিছি। বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা হ্যাঁ। তারা মোকাবেলা করবে, আপনি একটু নিরাপদ জীবন যাপন করব। যাপন করবেন। হ্যাঁ, তারা ওইটা পরিস্থিতি যখন দিছে আমাকে, তখন আমি তাদেরকে 70 লাখ টাকার মধ্যে তাদেরকে আমি জায়গাটা দিয়ে দিই। এবং জায়গা দেওয়ার পরে যারা আমার প্রতিপক্ষই ছিল, দেখলাম যে এক পর্যায়ে তাদের সাথে ওদের সাথে কি একটা ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কিন্তু এটা আমি জানি না। অনেকদিন পরে একদিন আমাকে বললো যে ওদের সাথে আমাদের একটা মীমাংসা হচ্ছে, ওরা তোমার কোনো সমস্যা ঝামেলা কিছু করবে না, তুমি এক কাজ করো, তুমি কাজ ধরো। যে 10 লাখ টাকা দিচ্ছে ওগুলা দিয়ে আমাকে কাজে ধরাইছে, আরো 2 লাখ টাকা সাথে দিয়ে। যে মুহূর্তে আমি কাজ ধরছি, তখনই আমার শত্রুপক্ষ সবাই দা ছুরি নিয়ে হাজির। অনেক কিছু হয়েছে, গাড়ি টাড়ি সব ইয়া করতেছে, আমি কাজ বন্ধ করে দিল, কাজ করতে পারতেছি না। তখন যাই কিছু থানায় মামলা টামলা হলো। এখন আমি তো আমাকে বলছে যে প্রশাসন পুরো বাইজিত্তান ওইখানে দাঁড়ায় থাকবে বা সহযোগিতা করবে। সহযোগিতা করবে। ওখানে বড় বড় অফিসাররা আমাকে ইয়া করছিল, আশ্বস্ত করছিল, মানে ওখানে কেউ তোমার দিকে চোখ দিয়ে তাকাইতে পারবে না, ওইটা আমরা ব্যবস্থা নিব। তখন আমি থানাকে ফোন করছি, থানা কোনো ব্যবস্থা নেয় নাই। ওনাদেরকে ফোন করছি, জহিরকে, যিনি দ্বারা সবার সাথে সংগঠিত ভাবে কি জায়গাটা দিছি। তো উনি বললো যে ভাই এখন কি করার আছে, এখন ওরা যখন সরে গেছে, এখন আমি কি করব। আপনি একটা কাজ করেন, আপনার জায়গা আপনি তো ফেলে চলে যেতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আপনি পুরো বাউন্ডারিটা মাটি বরাটটা করে দেন যেভাবে পারেন। এই কাজ শেষ হইলে আমি আপনাকে একসাথে যে 70 লাখ টাকা দেওয়ার কথা, ওই টাকাটা একসাথে দিয়ে দিব, জহির বলল। তো বললাম এখন ভাই আমার কাছে টাকা পয়সা আপনারা দেন নাই, আমি এত টাকা কিভাবে এখানে খরচ করবো। ওরা বলতেছে আলাদিন যেমন হোক তুমি ধার ঋণ করে তুমি এটা করো, বন্ডে এটা দিয়ে দিলে ওরা যখন মাথা কামাচ্ছে না তখন আমি তোমাকে টাকাটা নিয়ে দিই। তো আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরেও আপনি কেন ধার দেনা করে কিংবা ঋণ নিয়ে কাজ করতে গেলেন? ঋণ নিয়ে কাজ করতে গেছে, আমি যখন কাজে নামি গেছি, এটা আমার জায়গা, আমার মুর্শিদ সম্পত্তি। তো আমি চিন্তা করছি যে আমি যদি ওই কাজ থেকে সরে যাই, আমি ওই জায়গাতে আর জীবনও যেতে পারবো না। তো আমি কি করছি, আল্লাহর নাম নিয়ে আমি জীবনে একটা রিস্ক নিয়ে গেছি। আমি যখন বিপদে পড়ে গেছি, তখন আমার শ্বশুর গোষ্ঠীর থেকে আমি কিছু টাকা ঋণ নিছি। তখন আমার শাশুড়িরা আমার জন্য একটা জায়গা বিক্রি করছে চন্দনায় 30 লাখ টাকা দিয়ে, যদিও বা জায়গাটার দাম অনেক মূল্যবান, অনেক দামি জায়গা ছিল। আপনার জন্য বিক্রি করে দিয়েছেন। জায়গাটা বিক্রি করে দিয়েছিল। তখন ওনারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, তোমার জায়গা থেকে তুমি লড়বা না, টাকা পয়সা লাগে আমরা দিব। যখন ওনারা জানছে আমার পক্ষে যারা ছিল সবাই সরে গেছে, তখন ওনাদের থেকে টাকা নিছি, আমার বন্ধুদের থেকে আমি চেক ট্যাক দিয়ে টাকা নিছি। ওই টাকা দিয়ে আমি সম্পূর্ণ কাজ ডেভেলপ করছি। কিন্তু এখানে এমন পরিস্থিতি হয়েছিল, যুবলীগ, ছাত্রলীগ,
আওয়ামী লীগ সব লোকদেরকে দাঁড়া করায় আমি কাজটা সম্পূর্ণ করছি ওই সময় ওই সময়। এবং ওই সময় 2-3টা মামলাও হয়েছে ওগুলা নিয়ে, কিন্তু ওরা কেউ মাথা কামায়নি, ওগুলা সব আমার উপরে গেছে। তাহলে আমার এক গাড়ি মাটির দাম ছিল যে 2,000 টাকা, কিন্তু এক গাড়ি মাটিতে আমার ফেলতে 10,000 টাকার উপর খরচ গেছে অনেক অনেক সময়। কারণ আমার এখানে কেউ মাটি ফেলতে আসতেছে না, সবাই বলতেছে আপনার এখানে গেলে গাড়ি আটকে দিচ্ছে, গাড়ি ভাঙি দিবে, আমরা যাব না। পরে আমার এক বন্ধু 2 নম্বর গেট, ওকে বোঝায় বলছি, ও রিক্স নিয়ে পার গাড়ি মাটি 5,000 টাকা খরচ করছে আমার, দিয়ে আমি 400 গাড়ি মাটি ফেলাই পুরো জায়গাটা আমি এখানে ভরাট করছি। জায়গা হচ্ছে ভরাট করছি হচ্ছে 6 ঘন্টা, কিন্তু মাটি চলে গেছে আরো 8 ঘন্টায়, কারণ জায়গাটা অনেক গভীর ছিল। আচ্ছা, যাই হোক, আপনার ওখানে খরচ কত হয়েছে? আমার এখানে অনেক টাকা খরচ হয়, আমার শুধু মাটি ভরাট বন্ডের। আপনি ওনাদের থেকে টাকা কত পেয়েছেন? কত আমি টাকা ওই খরচ হয়েছে আমার বন্ডেরিতে, এই মাটি ভরাটে, ওখানে এই রাস্তা ভেঙে ফেলছি গাড়ি ঢুকতে গিয়ে, ওগুলার খরচ, এই বন্ডারি ওয়াল করছি ওগুলো আমার খরচ, এই মসজিদে আমাদের এই মুন্নি কমিশনার গলির মসজিদে দিছি 50,000 টাকা। সব মিলে কত খরচ হয়েছে? সব মিলে তখন আমার প্রায় 70 লাখ টাকার উপরে খরচ হয়েছে এই জায়গা উপযোগী করে আনতে। আর ওনারা কত এই দিয়েছেন? 70 লাখ টাকার মধ্যে ওনারা আমাকে যখন বন্ডে হয়ে যায় তারা কোনো টাকাই দেয় নাই, যখন কাজ হয়ে গেছে দাঁড়িন করে তখনই আসি ওনারা আমাকে কিছু টাকা দেয়, কিছু কিছু বলতে 2 লাখ 3 লাখ 5 লাখ এভাবে করে আমাকে কিছু টাকা দিচ্ছে ওনারা। এই মাটি ভরাটে ওনাদের হিসেবে বলতেছে 22 লাখ টাকা ওনারা আমাকে দিচ্ছে, আর আমার জাগার বাবদে বলতেছে দিচ্ছে 23 লাখ, কিন্তু আমাকে কোনো জাগার বাবদে টাকা দেয় নাই। আমাকে এগুলা সব ওই উন্নয়নের ভরাটের বাবদে টাকা দিচ্ছে, তারপরে আমাকে ওরা জাগার সাথে কিছু হিসাব করে দিচ্ছে, ওইখানের সাথে কিছু হিসাব করে দিচ্ছে। মোট কত দিছে? মোট ওনাদের হিসাবে, ওনারা কয়েকদিন আগে আমাকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিল, ওই হিসাবে ওনারা আমাকে মাটি আর জাগার টাকা দিচ্ছে এই 23 লাখ আর 22 লাখ, তাইলে আপনার হচ্ছে 45 লাখ টাকা। 45 লাখ টাকার মধ্যে এখানে উন্নয়ন, এগুলো কি জায়গার দাম দিছে নাকি উন্নয়নের জন্য? ওগুলা উন্নয়নের জন্যই দিছে, উন্নয়নের জন্য গেছে প্রায় 70 লাখ টাকার উপরে খরচ উন্নয়নের টাকা। হ্যাঁ, বর্তমানে কেস মামলা সব মিলে আমার প্রায় 1 কোটি টাকা মতো কি ওই জায়গা থেকে খরচ হয়েছে। যে যদি ওনারা যদি প্রশাসন যদি হেল্প করতো তাহলে ওই টাকার অর্ধেক থেকে আরো কম লাগতো, কিন্তু ওরা কেউ সহযোগিতা করে নাই। মানে ওরা যে আশ্বাস দিয়েছিল এর কিছুই বাস্তবায়ন করে নাই, উল্টো ওদেরকে টাকা দিয়ে আমার পিছনে কি লাগিয়ে দিছে। এই ওনারা লিগ্যাল নোটিশে লেখছে, বিভিন্ন নোটিশে লেখছে, ওই আমার যার সাথে আমার দ্বন্দ্ব ওনাকে 7 লক্ষ টাকা দিচ্ছে। ওনাকে 7 লক্ষ টাকা কেন দিবে ওটা তো আমি জানি না, আমার অ্যাবসেন্সে দিচ্ছে। ওই 7 লক্ষ টাকা নিলে উনি আমার সাথে মারামারি কাটাকাটি করবে কেন? ওনার সাথে আমার 2-3টা মামলা হবে কেন? কিন্তু ওনাকে টাকা দিছে যে কৌশলে ওনার সাথে আমার একটা মারামারি হোক, আমি তো এটা বুঝতে পারি নাই। কিন্তু ওরা আমার গায়ে অনেক অত্যাচার করছে, অনেক অবিচার করছে, কিন্তু আমি সয়ে গেছি, আল্লাহর দিকে তাকাই। কারণ আমি যদি ওনাদের সাথে একটু বাঁচতে চাই তাহলে আমার সারা জীবন জেলখানায় কি কাটতে হবে ওইটা আমি বুঝতে পারছি। কারণ যাতে আমার প্রশাসন সবাই যারা হেল্প করবে তারা যখন ওদের পক্ষে চলে গেছে, ওদেরকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে টাকা দিচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে ওনাদেরকে খানা খাওয়াচ্ছে। কেন ওনারা আপনার প্রতিপক্ষ কিংবা আপনার প্রতিবেশীর সাথে খাত মেলানোর কারণ কি? কারণ হচ্ছে যে ওনারা চাইছে সাপ দিয়ে সাপ ধরবে। ওনারা চাইছে আমি আর প্রতিপক্ষের সাথে যদি আমি একটা ঘটনা করি, আমার জায়গাতে ওরা জুলুম করতেছে, ময়লা ফেলতেছে, ডাস্টবিনের কাঁচরা ফেলতেছে। বর্তমানেও আমার এখানে 1 গাড়ি মতো ময়লা আছে আমার জায়গায়। তাইলে আমি যদি ওদের সাথে একটা মারামারি করি, ওরা একটা মামলা দিবে, ওই মামলাতে আমাকে কি ধরে নিয়ে যাবে,
ওই সুযোগে আমার প্রতিপক্ষরা ওরা জায়গা পাওয়ার হিসেবে ওরা জায়গার মালিক, ওই মালিকানা দেখায় জায়গাটা বিক্রি করে চলে যাবে মূল টাকাটা নিয়ে। অন্য অন্য আমার বিপক্ষে যারা আছে সবার সাথে ওদের সাথে একটা মিটিং, বেশ কয়েকবার মিটিং হয়েছে ওদের সাথে। এখন সবার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো পাওয়ার দিয়ে দিয়েছি জায়গার মালিক, আমাকে যদি ওরা আটকাতে পারে বাকি জায়গা সবগুলো ওদের। তো সেজন্য ওরা এই ধরনের ষড়যন্ত্র আমার সাথে করতেছে। এটা কারা কারা? এখানে ওই সব পুলিশ, একজন উকিল, একজন প্রধানমন্ত্রীর সাবেক এই সহকারী সচিবের আত্মীয়, আর উকিল হচ্ছে প্রজন্ম লীগের সেন্ট্রাল সভাপতির ভাই, উনি আবার ইলেকশনও করছিল, এমপি ইলেকশন। উনি কুমিল্লা থেকে ওই গণফোরাম থেকে এমপি ইলেকশনও করছিল। তো করে টরে আমার টাকাগুলো সব মার দিচ্ছে ওরা। এখন তারা বলতেছে যে এই জায়গা আপনার বাবা আরেকজনকে বিক্রি করে দিছে। হ্যাঁ, আপনার বাবা ওই জায়গার পাহারাদার ছিল, সুযোগে আপনি এই কাগজটা বানায় নিচ্ছেন, এরকম একটা অভিযোগ তারা করে কেন? হ্যাঁ, তারা এটা বেশ সব জায়গায় একই অভিযোগ করে, সব জায়গায় একই অভিযোগ করে। আবার আমার বাসায় এসে আমার পায়ে পড়ে আরেকটা সমাধান করে। ওনাদেরকে বলছে যে আমার বাবা যদি জায়গা বিক্রি করে দেয় তাহলে আপনারা আমার থেকে জায়গা নেওয়ার দরকার কি, আপনারা টাকা ফেরত নিয়ে যান। তখন ওরা ওইটা বলতেছে যে যখন আমি বন্ডারি করে ফেলছি, বন্ডারি করার পরে ওনারা দেখতেছে যে আরেকজন উকিলকে হায়ার করছে, ওই উকিল দিয়ে আমার জন্য মামলা করছে, জায়গা পাবে বলছে। কিন্তু তিনবার ওই রিপোর্ট আমার পক্ষে আসছে। কোত্থেকে? ভূমি অফিস থেকে 3বার আমার পক্ষে রিপোর্ট আসছে, একবারও ওদের পক্ষে রিপোর্ট যায় নাই। এখন ওনারা বলতেছে যে আমার বাবা জায়গা বিক্রি, আমি যে আমার বাবা যে জায়গা বিক্রি করলে আপনারা নেওয়ার দরকার নেই, আপনারা টাকা ফেরত নিয়ে যান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার বাবা জায়গা বিক্রি করছে, বেশ ভালো কথা। এই যে আপনারা যে লেখছেন আমার কাগজগুলো আপনারা 5 লাখ টাকা খরচ করে যাচাই বাছাই করছেন, তাহলে আপনারা কি দেখছেন? আমি তো নিরক্ষর, আপনারা তো উকিল মানুষ, সব শিক্ষিত মানুষ, সব পুলিশ মানুষ। হ্যাঁ, তাহলে আপনারা কি দেখছেন? আপনারা তো দেখে শুনি জায়গাটা নিছেন। এটা আপনার সাথে এরকম আচরণ করার কারণ কি? এটা আমার সাথে আচরণ করার কারণ হচ্ছে যে আমার প্রতিপক্ষরা হচ্ছে আসলে অনেক বড় ভূমিদস্যু এলাকায়। তো ওনারা চাইছে যে এটা ওনাদের মতো করে কি জালালাবাদ টাওয়ার করবে। ওনারা কথা হচ্ছে যে আপনারা তো পাওয়ার নিয়ে নিছেন আলাউদ্দিন থেকে, আলাউদ্দিনের তো আর কোনো কাজ নাই, বাকি যেগুলো আছে আপনারা আমাদের সাথে মিলেই টাওয়ার করেন। এবং ওনারা যে আমার প্রতিপক্ষের সাথে বেশ কয়েকবার কি এলাকার মাফিয়াদের সাথে, মাস্তানদের সাথে বৈঠক করছে, ওগুলো আমার কাছে ওনাদের ভিডিও ফুটেজও আছে। ওনারাই বলছে আমি ওখানে বেশি কথা বললে আমাকে তুলে নিয়ে যাবে গা, গুম করে ফেলবে, 85 দুদিন দিবে। ওরা সব প্রশাসন, আমি লয়ার হয়ে ওদের পক্ষে কথা বলতে পারতেছি না, ভয়ে মুখ খুলতে পারতেছি না। এখন তুমি চুপ করে থাকো, ওদের বক্তব্য হচ্ছে এটা। এটা কে বলছে? এটা বলছে আলিমনে হাসান রাসেল। ওখানে কি মিথ্যা মামলা দেওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে 64 জেলা থেকে মামলা দিবে, মিথ্যা মামলা। তাইলে এই মামলার জন্য যখন ওরা আমাকে বিভিন্নবার মামলার হুমকি টুমকি দিচ্ছে, আমি এটার জন্য একটা কোর্ট জিডি করে রাখছি। তবে এই কিছুদিন আগে একটা অলরেডি মামলা দিছো আমার নামে, সান কথা নাই। হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক দল কিছুতে নাই, কিন্তু ওনারা আমাকে নিয়ে একটা মামলাতে ঢুকাই দিচ্ছে। যখন ওদের এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি যে হেডকোয়ার্টার থেকে ওনাদের না, ও অভিযোগ তো করতেই পারেন প্রতিকার পাওয়ার জন্য, যদি অভিযোগ সত্য হয়। কিন্তু মিথ্যা মামলায় নাম ফাঁসিয়ে দিয়ে হয়রানি করার কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ওরা যদি 20 দিন আটকে রাখতে পারে জেলখানায়, ওনাদের সাথে আমার কথা ছিল বহুতল ভবন করবে, টাওয়ার করবে, এবং আমি প্ল্যান জমা করছি, সব আমি টাকা পয়সা দিচ্ছি, ওরা 1 টাকাও দেয় নাই এইখানে। কিন্তু এখন যেটা আমি খবর পাইছি, ওরা আমার থেকে যে দিন জায়গা নিছে তার ঠিক 14 দিনের মধ্যে ওরা এই 8 জনকে দলিল দিছে,
না এই জায়গায় যদি আপনার বাবা আরেকজনকে বিক্রি করে থাকে তাহলে ওরা বিক্রি করছে কেন? করলো কেমনে, তারা কিভাবে বিক্রি করে ওই জায়গা? ওরা ওই জায়গা বিক্রি করছে রেন্ট শেয়ার, কিন্তু আমার সাথে কোনো অবস্থাতেই কথা রেন্ট শেয়ারে ছিল না। আমার কথা ছিল আমরা 7 জনে মিলে এটা বিল্ডিং করব, 7 জনে মিলে 7টা প্লেয়ার লাগবো, বাকিগুলো বিক্রি করব, যার যত লাভ হবে 7 জনে নিয়ে যাবে। এতটুকু ওদের সাথে কথা হয়েছিল। আর আমার বিল্ডিং আমার নামে থাকবে সারা জীবন, আমার সভাপতিত্ব থাকবে এবং আমার পর আমার ছেলে মেয়েরা থাকবে ওই বিল্ডিং এর সভাপতিতে। আর ওইখানে একটা মেনটেনেন্স করে আসবে, ওইটা আজীবন আমার ফ্যামিলিতে দিয়ে যাবে ওরা সবাই। ওইভাবে তাদের সাথে কথা ছিল। এটা ওরা আবার চুক্তিতে লেখছো, বিভিন্ন চুক্তিতে। তাই এটা নিয়ে তো অনেক বৈঠকও হয়েছে। অনেক বৈঠক হয়েছে। লাস্ট বৈঠকটা হয়েছে আমার বাচ্চারা যে স্কুলে পড়ে। আপনার কাছে কিছু ভিডিও দেখলাম যে ওরা টাকা দিলে জায়গা ছেড়ে দিবে বলছে। তো এটার পরে আবার মিথ্যা মামলায় নাম ফাঁসানো কিংবা এখনো এদিক ওদিক করতেছেন কেন? ওনারা তো সবকিছু বলে টাকা দিলে জায়গা দিয়ে দিব, টাকা দিলে জায়গা দিয়ে দিব, কিন্তু দিচ্ছে না কেন? কিন্তু ওনারা জায়গা দিবে না। ওনারা জায়গাটা প্রায় এমনি ওনাদের হিসেবে 19 জনের কাছে ওনারা জায়গা রেন্ট শেয়ার বিক্রি করছে 15 লক্ষ এটা কি টাকা। আপনি জানতেন? এটা আমি জানছি 2 মাস হচ্ছে। কিন্তু বিক্রি করছে এটা আপনি জানতেন না? এটা আমাকে জানায় না, কিন্তু আমি জায়গারও মালিক, আমি ওদের সাথে পার্টনারও দুইটা। কিন্তু আমার অ্যাবসেন্সে জায়গাগুলো বিক্রি করছে, পরে 2 মাস আগে ধরা বলছে, তখন এই গ্যাঞ্জামটা আবার নতুন ভাবে কি শুরু হয়েছে। তখন ওদেরকে বললাম যে এই যে 19 জনের কাছে বিক্রি করছেন, তো ওইখানে তো আমার একটা ভাগ আছে টাকার, ওইটাও দিলেন না আমাকে, আমার জায়গার টাকাও দিলেন না, আমার দিয়ে এতগুলি ডেভেলপ করেছেন ওই টাকাও আমাকে দিলেন না। আপনারা তো জায়গা দেখা দেখে মানুষ থেকে টাকাই নিয়ে নিল। মনে করেন 20 জন ধরেন না, 10 লাখ করে হলে তো 2 কোটি টাকা, তাহলে এই আরো 3 লাখ টাকা করে হিসেব করেন, 60 লাখ টাকা না? তাহলে কত? 2 কোটি 60 2 কোটি 40-50 লাখ টাকা তো হচ্ছে। তারা টাকা নিয়ে নিছে, কিন্তু তারা এতগুলো টাকা তারা নিছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা তো দলিলে বলতেছে, এটা আমি বলতেছি না। ওগুলো আমি দলিল নাম্বার সব উঠাইছি এবং তারা আমাকে একটা হিসাব দিচ্ছে। সর্বশেষ তাদের সাথে কি কথা? সর্বশেষ তাদের সাথে কথা হয়েছিল যে আমাকে যখন ওরা এগুলো সবকিছু ধরা পড়ছে তখন আমি একটা ওদেরকে বৈঠক করার জন্য আমি একটা সালিসি নোটিশ দিছি। নোটিশটা তারা গ্রহণ করে নাই, আমি আবার পত্রিকায় দিছি। আবার নোটিশগুলা তাদের হাতে হাতে দিয়ে দিছে। তারা সবাই নোটিশটা নিয়ে বৈঠক বসছে। ওখানে একজন জেলা দায়রা জজ সাবেক জসিমউদ্দিন ভুঁইয়ার প্রধান নেতৃত্বে, আর আমার পক্ষের লয়ার অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারি, আর পক্ষে আমার আরেকজন লয়ার ছিল জাহাঙ্গীর, আর ওনাদের পক্ষে লয়ার ছিল উনি নিজে ছিল রাসেল, অ্যাডভোকেট রাসেল, হাসান রাসেল, তারপরে আপনার ইমরান চৌধুরী। হ্যাঁ, তাদের পক্ষে কয়েকজন লোক ছিল। তো ওরা মিলে ওখানে বৈঠক করে ওরা সালিশটা মানে নাই। ওরা কি বলছিল? ওরা বলছিল যে ওদের যে কন্ডিশনটা দিয়েছিলাম, আমি বলছিলাম ঠিক আছে, আপনারা যখন রেন্ট শেয়ার বিক্রি করে ফেলছেন, তাহলে এই যে আপনারা যে চুক্তিটা আমার সাথে করতেছেন, এই চুক্তিতে আমি লয়ারের সাথে বুঝছি। লয়ারে বলতেছে যে আপনি এরা দুজনের সাথে চুক্তি করে এখন লাভ নাই, ওনারা পাওয়ার মূলে জায়গা বিক্রি করে ফেলছে। হ্যাঁ, আপনার ওই যারা জায়গা কিনছে সবাই এই চুক্তিতে আসতে হবে, তাহলে আপনার সাথে ওই পাওয়ারে এই হাতে আর কোনো সমস্যা হবে না। আর যদি না হয়, ওরা আপনার সাথে চুক্তি করে এটা আপনাকে আবার নতুন একটা কি প্রলোভনে ফেলতেছে। ওরা দুইজনে মিলে আপনার সাথে চুক্তি করবে, ওরা আপনাকে সব দিবে, ওইটা সব লিখে দিবে। কিন্তু ওরা তো 32 জনকে রেন্ট শেয়ার বেশি চলে যাবে, তখন 32 জন তো আপনাকে আর চিনবে না। 32 জন বলবে যে আমরা তো পাওয়ার মূলে জায়গা কিনছি ওনাদের থেকে, আপনার থেকেও জায়গা কিনে নাই, আপনাকে এখানে সভাপতি লাগবে কেন, আপনাকে এখানে 8% দিব কেন, আপনাকে বিল্ডিং এর নাম আপনার নাম দিব কেন? তখন আপনি কোথায় যাবেন? যখন ওগুলা যখন ধরে ফেলছি আমরা, তখন ওনারা আর ওই বৈঠকে বসে নাই, আর ওই লোকগুলা কেউ আসে নাই। ওরা বলতেছে যে ওগুলো সব প্রশাসনের লোক, ওরা সামনে আসতে চাইতেছে না। তো এখন ওরা আমাকে বিভিন্ন রকমের হয়রানি করতেছে, হুমকি দিতেছে। আমি এখন অসহায়, আমার সামনে আমার বউয়ের অসুস্থ,
এই আমার বউকে 1 মাস মতো টাইম আছে এই ভর্তি করতে হবে। আর ওদের কারণে যে স্কুলের প্রিন্সিপালে শেষ বৈঠকটা করে একটা স্ট্যাম্প করে দিয়েছিল, পুরোটা আমার বিপক্ষে। হ্যাঁ, ওনারা সবাই মিলে ওখানে এডিসি এর দায়িত্ব দিয়েছিল ওনাকে, ওই প্রিন্সিপালকে, আর এসি বেলাইতে সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছিল। উনি আমার বাচ্চার গার্ডিয়ান বলে বিচারটা করছিল। উনি বিচারটা ভেঙে টেঙে দিছিল, যদিও বা সব কিছু কথা ছিল একরকম, কাগজে লেখছে আরেক রকম। কিন্তু পরে ওনার কাছে গেছি, আর উনি আমাকে ভালো ব্যবহার করে নাই। উনি বলতে আমি আর জানি না, এটা তোমার ব্যাপার। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম, তো আপনি চুক্তিতে যদি তো কোনো পুলিশের নাম নাই, তাহলে পুলিশে কেন আপনি দুষতেছেন? পুলিশের নাম চুক্তি, পুলিশকে আমি দোষারোপ করতেছি না। পুলিশ আলমুল হাসান রাসেল বলতেছে যে এই জায়গা আমি কিনি নাই, আমি হচ্ছে জায়গা কিনছে পুলিশ। কিন্তু ওই পুলিশের সাথে আমি 20 বার বৈঠক করছি, সব পুলিশকে আমি চিনি। ওই পুলিশগুলাই আমাকে বলছে যে কি ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে, এই দুইজন আমাদের কাজিন, এরা টাকা মানে আমরা টাকা, এই দুইজন আমাদের কাজিন, তুমি এদেরকে জায়গাটা দাও, বাকিটা সব আমরা দেখতেছি। সর্বশেষ আপনি একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলেন, ওখানে ওরা উত্তর দিছে কি বাংলাদেশ ব্যাংকের একটা সূত্র নিয়ে আসছে, কফিল সাহেবের নাম নিয়ে আসছে, এটা কেন আনছে? আপনাকে ওরা বোঝাতে চাচ্ছেন যে আপনি একজন প্রতারক। হ্যাঁ, আপনার একটা চক্র আছে এবং আরো বিভিন্ন জন আপনাকে নিয়ে আপনি চালান। কিন্তু এই যে ওরা জায়গাও বিক্রি করলো, আপনি প্রতারক হইলে প্রতারকের জায়গা নিয়ে ওরা জায়গা কিভাবে বিক্রি করলো? এটাও তো এক ধরনের প্রতারণা। এরা তো প্রতারণা করার আর কোনো জায়গা রাখে না, সর্বোচ্চ প্রতারণা করছে। এখন ওরা যাদেরকে ওরা বিড়াইছে, আব্দুর রশিদ উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মজীবী, উনি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার। ওখানে আরেকজন আছে বাংলাদেশ ব্যাংকের, উনি তখন ডিজিএম ছিল, এখন কি হয়েছে জানি না, ওনার নাম হচ্ছে আমিন সাহেব। উনি তখন ঢাকায় ছিল এবং চিটাঙে ট্রান্সফার। তো ওইখানে জড়িত আছে আরেকজন আব্দুর রশিদ। ওরা আমাকে ধোকা দিতে গিয়ে ওরা ধরা পড়ছে যে এটা থানাতে একটা অভিযোগ হয়েছে, থানাতে ওরা মুসলেখা দিছে, হাতে পায়ে ধরছে ওরা, ওদেরকে আমি লিগ্যাল নোটিশ দিয়েছি। দাবি যে আপনি আব্দুর রশিদ সাহেবের সাথে প্রতারণা করছেন। এখন আমি একটা কাগজে দেখলাম যে আপনার থেকে হওয়ালাত বাবদ কয়েক হাজার টাকা বা বেশ কয়েক হাজার টাকা ওরা বুঝিয়ে পেয়েছে, আর কোনো ঝামেলা নেই। তারপরে কফিল সাহেব বলছে আপনাকে নাকি এই কথা ওনারা জানে না, কিন্তু ওই পক্ষের অ্যাডভোকেট সাহেব কিভাবে কফিল সাহেবের নাম উল্লেখ করে আপনাকে লিগ্যাল নোটিশের উত্তর দেয়। এটাকে আপনি ষড়যন্ত্র মনে করছেন কিনা? এগুলো ষড়যন্ত্র, এগুলো সব ষড়যন্ত্রতে লিপ্ত আছে। না থাকলে কবির সাহেব তো আমার কাছে কোনো টাকা পায় না, কবির সাহেবের কাছে আমি টাকা পাই। কবির সাহেব আমার থেকে জায়গা নিচ্ছে, কবির সাহেব আমাকে জায়গার টাকা বুঝে দিতে পারে না এখন। আচ্ছা, এটা গেল। তো এটা আমি কবির সাহেবের কাছে জিজ্ঞেস করছি, কবির সাহেব বলতেছে আমি কেন বলবো এটা, আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলে দিব সোজা, উনি আমার কাছে কোনো টাকা পাবে না। ওটা হচ্ছে কবির সাহেবের বক্তব্য। আর যেটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে যেটা প্রতারণা আমার সাথে করছিল, তারা এটা মাপটাপ চাইছে, ধরা পড়ছে। তখন ওনারা আমার 63,000 টাকা পাইতো, আমি ধার নিয়েছিলাম, ওইটা থানার মাধ্যমে আমি দিয়ে দিছি, থানার থেকে ওনারা বুঝে নিচ্ছে রিসিভ কপি দিয়ে। ওখানে ওই বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারে আমার থেকে, ওরা প্রথম প্রতারণাটা শুরু হয়েছিল ওইখান থেকে প্রতিকার পাওয়ার জন্য গেছি পুলিশের কাছে, মানে ওই ভূমিদস্যুদের থেকে বাঁচার জন্য গিয়ে প্রশাসনের কাছে। প্রশাসন আমাকে সর্বোচ্চ, এই জহিরেরা, এই কয়েকজন পুলিশ, এরা আমাকে সর্বোচ্চ আস্তে করছে, আমরা তোমার পিছে আছি, তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই, আমরা যেভাবে বলবো তুমি ওইভাবে, তোমার চোখ মনে করলো যে তাদের পাল্লায় পড়লেন। এখন তাদের পাল্লায় পড়ে এখন তারা সর্বোচ্চ আমার কিছু না পাই, এখন তারা ওদেরকে অ্যাড করছে এখানে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার বিচার চাচ্ছি যে ওই বাংলাদেশ, আপনি তো বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন, এটার কি অবস্থা? ওইটার অবস্থা যে দপ্তরের তো দোষ নাই, দপ্তর তো এটা তদারকি করছে, কিন্তু এখানে যে এসির মাধ্যমে আসছে, ওই এসি, তারপর বাইজিৎ থানার এসি বেলায়েত সাহেব, উনি বাইজিৎ জোনের এসি,
বেলায়েত সাহেবে আমাকে 2বার ডাকাইছিল। উনি আমাকে ডাকাইতো সকাল 11টায়, কিন্তু উনি বৈঠক করতো আমার সাথে রাতের 9টায়। কিন্তু ওই লোকগুলা বাদীগুলা আসতো, যে বিবাদীগুলা আসতো তো টাইম বরাবর, কিন্তু আমাকে সারাদিন উনি ঘুরাইতো। আমার সারাদিন এখানে দাঁড়ায় দেখতাম, ওইখানে দাঁড়ায় দেখতাম, দুনো মিটিং এ ওরকম করছে ওই লোক। পরবর্তীতে ওই লোকে এক পর্যায়ে আমার সম্পূর্ণ ডকুমেন্ট ওনাকে দিছি, দেখাইছি। দেখার পরে ওদের পক্ষ নিয়ে আমি এই ন্যায় বিচার পাই নাই। ওদের পক্ষ নিছে। তারপর দিছে কোথায়? ডবলমুড়ি জুনে। জুনে। কিন্তু যদিও বা নোটিশটা আসছে বাজিত থানার অধীনে। আচ্ছা, যাই হোক, এটা সিএমপি থেকে দিতেও পারে। তারপরে আমাকে নিয়ে গেছে ওইখানে, এই ডবলমুড়ি জুনে। ওইখানে নিয়ে আমাকে অনেক হেনস্থা করলো। ওখানে এসআই যিনি দায়িত্ব এগুলার আমাদের জবানবন্দি নিল, এসআই, হ্যাঁ এসআই যিনি, না না না, জোবাইয়ের দিয়ে আমাকে নোটিশ করছিল বাজিতের। কিন্তু ওইখানের এসআই ছিল রাসেল। তো উনি আমাকে অনেক রকমের প্রশ্ন করছে, অনেক রকম টর্চার করছে ওইখানে প্রায় 5-6 ঘন্টা। তো এক পর্যায়ে ওইখানে আমার থেকে ওই নূর ইসলাম, তিনি আমার থেকে 3 কোটি টাকা দাবি করছে। আমাকে বলছে যে 3 কোটি টাকা দিলে আমরা তোমার জায়গা তোমাকে ফেরত দিয়ে দিব, আমরা আর এখানে মাথা কামাবো না। তো আমি বললাম যে ভাই আপনাকে 3 কোটি টাকা কেন দিব? আপনাকে তো বিনা পয়সায় জায়গা দিছি, আপনাকে আমি 3 কোটি টাকা কেন দিব? আপনাকে আমাদের 3 কোটি টাকা পান না ভাই। আমাদের 3 কোটি টাকা যদি না দিলে তোমাকে এইভাবে থানায় থানায় ঘুরাবো সব, যে এখানে যাবে এখানে আমাদের কি দাপট চলবে থানায়, তুমি দাঁড়ায় থাকবা, আমরা চেয়ারে বসে থাকবো। আপনি না বলছিলেন 1 কোটি টাকা চাইছিল কে জানি? হ্যাঁ, তখন 3 কোটি টাকা চাইছে, আমি উপরে চলে গেছি। তো এক পর্যায়ে ওনার সাথে এখানে উকিলের সাথে বাড়াবাড়ি চলে, আমার সাথে কথাবার্তা চলে। তো উকিল সাহেব ওনাকে বলতেছে যে আমার বাবা জায়গা বিক্রি করে ফেলছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আমার বাবা যদি জায়গা বিক্রি করে ফেলে, তাহলে ওনারা আমার জায়গা নেওয়ার দরকার কি? ওনারা আমার তো অল্প টাকা দিছে, টাকাটা নিয়ে যাবে, আমার জায়গাটা আমাকে ফেরত দিয়ে দিবে, এরকম না। এত তো সালিশ বিচারের দরকার নেই। আর নাইলে ওনারা আমার জন্য একটা মামলা করবে, আমি ওনাদের সাথে প্রতারণা করছি, বাটপারি করছি, ওইটা আইনি বিচার করবে। আর জায়গার বিচার তো আপনারা করতে পারবেন না, জায়গার বিচার করবে কোর্টে। তো ওনারা আমার বাবার জায়গা নেওয়ার দরকার কি? আমার জায়গা আমাকে ফেরত দিতে বলেন, টাকা নিয়ে দিতে বলেন। তখন রাসেলও বললো যে হ্যাঁ ঠিক আছে, টাকা দিয়ে দেন, জায়গা ফেরত দিয়ে দিব। হ্যাঁ ভাই কত দিবেন? এখানে অফিসারও আছে, তার এখানে একটা কথাবার্তা হয়ে যাক, আপনার টাকা আপনাকে আমি ফেরত দিয়ে দিব। তখন উনি বললো 1 কোটি টাকা দেন। তখন আমি ওনার সাথে বাড়াবাড়ি করছি। আমি বলছি ভাই আপনি কিভাবে 1 কোটি টাকা চান? আপনারা কি আমার কাছে 1 কোটি টাকা পাবেন? আপনি কি 1 কোটি টাকা দিয়েছেন? যা দিয়েছেন তা না টাকাটা পাবেন, তার চেয়ে বেশি টাকা কেমনে দাবি করেন? তখন নূর ইসলাম রাগ করে এসে ওনার মাথা বাড়ায় কি থাপড়া মারে দেয়। কার মাথা বাড়াই? অ্যাডভোকেট সাহেব? অ্যাডভোকেট সাহেবের, ওনাদের অ্যাডভোকেট, ওনাদের মানে ওরা পার্টনার। পার্টনার। ও একজনের চাইছে 3 কোটি, ও 1 কোটি চাইলো কেন? আমি বলছি আপনারা যদি হিসাবে যদি আমাকে 1 কোটি টাকা পান, হিসাব দেন এখানে বসাতে, 1 কোটি টাকা দিয়ে আমি জায়গা ফেরত নিব। আর যদি 1 কোটি টাকা না পাই, 30 লাখ টাকা পাই, যদি আপনি 1 কোটি টাকা বলে আমি 1 কোটি দিব নাকি? এভাবে যখন বাড়াবাড়ি হচ্ছে তখন উনি আসি ওকে চোয়ার মারি দিছে তাকে। তখন ওই এসআই পুলিশ সবাই এখানে কি নীরব পালন করতেছে। ও রাসেল, অ্যাডভোকেট রাসেল অনেক গরমে গেছে। আমি এই যে একজন লয়ার, আপনি আমার মায়ের তাই হাত দিবেন কেন? এটা একটা ছোট আদালত, হ্যাঁ আপনি এখানে এরকম ইয়া করবেন কেন? আমি আপনাদের তালে পরে আমি ফাঁসি গেছি, আমার মান সম্মান সব চলে যাচ্ছে, এইভাবে করে উনি হুঙ্কার দিয়ে উঠবো ওনার সাথে। তখন পুলিশেরা ওনাদেরকে হাত টাত বলে দিছে, হ্যাঁ যাক। তারপরে চানাস্তানি খাওয়াইছে, সবাই ঠান্ডা হয়েছে। এর কিছুক্ষণ পরে আমাকে উনি পড়ায় টড়ায় শোনাইলো সেই রাসেলে। আমার অভিযোগ যেটা দিচ্ছে এটা পুরোটা আমাকে পড়ায় শোনাচ্ছে। এটা আমার থেকে 41 মিনিট ওরা এখানে কি কি করছে না করছে সব আমার থেকে কি ভিডিও আছে। ওকে মারছে যে ওইটা আমার ভিডিও আছে। তাহলে টাকা চাইছে যে এটা ডকুমেন্ট আছে, ওটা আমার ভিডিওতে আছে। ডকুমেন্ট তো নাই, ও যে বলতেছে আমার থেকে এটা ডাইরেক্ট ভিডিওতে উঠছে।
তাইলে ওরা বলতেছে যে এখন সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা হচ্ছে যে ওইখানে থেকে একটা মিথ্যা রিপোর্ট পাঠাইছে। কোথায়? হেডকোয়ার্টারে উনি আমাকে অফিস থেকে ওই ওই ডবলমুড়ি জোন থেকে এরা সবাই মিলে এই 3 জন কর্মকর্তা মিলে, একজন বেলায়েত সাহেব এসি বাইজিৎ, আর ডবলমুড়ি জোনের এসি সব্যসাচী মজুমদার, তারপরে SI রাসেল, এদের যোগসাজুসে মানে আমার সত্যটাকে কমপ্লিট মিথ্যে করে একটা রিপোর্ট পাঠাইছে। ওই যেগুলাকে ওরা শো করছে, বাংলাদেশ ব্যাংকের সাথে আমি 33 লাখ টাকা মারি দিছি বলতেছে, কবির সাহেবের 32 লাখ টাকা মারি দিতে বলছে। এখন ওরাই প্রমাণ করি দোক, ওদেরকে ডাকাই, ওরা কি আমার 33 লাখ টাকা আমি খাইছি নাকি ওরা আমার টাকা খাই ফেলতে চাইছিল 33 লাখ। কবির সাহেবের টাকা আমি খাইছি নাকি কবির সাহেবের কাছে আমি টাকা পাই? হ্যাঁ, এই বেজালার জন্য কবির সাহেব আমার টাকা দিচ্ছে। ওই আপনার ওই রিপোর্ট পাঠানোর সময় এগুলো উল্লেখ করে যাতে আপনার বিপক্ষে যায়, মানে আপনি যে ওদের সাথে একটু ঝামেলা আছে এই জিনিসটা উল্লেখ করলে হয়তো আপনি হালকা হয়ে যাচ্ছেন, এটার জন্য করছে মনে হয়। ওইটার জন্য ওরা জিনিসটা করছে। এই দেখেন, এটা কোর্ট জিটি, থানার জিটি করছিলাম আব্দুর রশিদের জন্য। হ্যাঁ, দেখেন ওরা কিভাবে প্রতারণা করছে, ওরা দলিল করে ফেলছিল। এটা আব্দুর রশিদ এর ম্যানেজার, যেটা হবে মানে আমি বলি একটু আপনি বলতে চাচ্ছেন যে যাদের নামে যাদের সাথে আপনি প্রতারণা করছেন বলে উল্লেখ করছে তারাই মূলত আপনার সাথে প্রতারণা করছে। হ্যাঁ, এটাই। এখন এই দেখেন, এই হলো ডিজিএম আমিন সাহেব, এই আমিন সাহেব। হ্যাঁ, এগুলাতে ওদের টিপস সায়েন্স সাথে সব আছে। সূত্র খবর পেয়েছেন যে এখানে পুলিশের কয়জন সদস্য জড়িত আছে বলছিলেন যে? এখানে পুলিশের বেশ কিছু সদস্য জড়িত আছে। এখানে কি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন? হ্যাঁ, আছে। কোন লেভেলের? হ্যাঁ, ওইটা ওসি আছে বলছিল আমাকে। যারা জায়গা কিনছে এখান থেকে, একজন হচ্ছে আপনার আনসার, তার বাড়ি কক্সবাজার, মোজাম্মেল নাম। উনিও বলছে এখানে কয়েকজন ওসি জায়গা নিছে। ওসি বলতে ইন্সপেক্টর হবে আর কি? হ্যাঁ, যাই হয় আর কি। ওনারা যা বলছে, ওনারা বলছে যে এখানে যা জায়গা নিছে সব প্রশাসনে জায়গা নিচ্ছে। এই প্রশাসনের দেখে আমরা টাকাটা দিছি, কারণ এখানে আপনি এক সময় আমাকে বলছিলেন যে এডিসি সাহেব আছেন, এসি সাহেবরা জড়িত। হ্যাঁ, আমি এডিসি স্যারের কাছে গেছিলাম আমার ছেলেকে নিয়ে স্কুল থেকে। ওরা যখন আমার বেশি হয়রানি করতেছে, তখন এডিসি পঙ্কজ কুমার দত্ত বলছে যে আচ্ছা, আসছো যে এটা আমি ওসিদেরকে বলছিলাম, ঠিক আছে, ওইটা আমি ঘটনা জানি, আমি নিয়ে বিচার করে দিব। উনি আমাকে আশ্বাস দিছিল। পরের দিন আমি গেছিলাম, যাওয়ার পরে ওদেরকে ডাকছিল। যে মুহূর্তে ওরা এখানে ঢুকছে, দেখা যাচ্ছে যে উনি ডিসির বডিগার্ড সোহেলের আত্মীয়, বোনের জামাই। তো যখন ওদিকে ডিসির বডিগার্ডের আত্মীয়, তখন গিয়ে আর উনি আমার নিয়ে বিচারটা করে নাই। তখন উনি দায়িত্বটা দিয়ে দিয়েছিল কাকে? প্রিন্সিপালকে, ভাইস প্রিন্সিপালকে আবার ওরাই ঠিক করছে বিচারের প্রধান সালিসকার। আমি কোনো ওনার কাছে যাই না, আমাকে প্রিন্সিপাল বলতে ইংলিশ মিডিয়াম স্কুলে ডাকসের ভাইস প্রিন্সিপাল। উনিও তো আপনার সাথে কথা দিয়ে কথা রাখেন বলছেন না? উনি আমাকে ডাকায় নিচ্ছে ওইখানে, ওই কফিলের মাধ্যমে নিয়ে উনি বলছে যে আমি তোমার ছেলের গার্ডিয়ান, তোমারও গার্ডিয়ান, আমি তোমাকে বিচারটা করে দিই, তুমি মানো। এই কথাটা না যাই, ওই কথাটা উনি রাখেন পরবর্তী আপনাকে বলছে এগুলো আমি জানি না। তাহলে এই কথা শেষ, আমি জানি না। কিন্তু উনি যে স্ট্যাম্প করে দিছে, ওই স্ট্যাম্পটা বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। এই দেখেন, একজন স্কুলের প্রিন্সিপাল এভাবে করে দিছে, আমি মানি নাই। প্রিন্সিপালের শেষ কথা কি? প্রিন্সিপাল বলতেছে আমি আর ওটাতে নাই, আমি জানি না, কথার সাথে কাজের মিল নাই। আমি প্রিন্সিপালকে জিজ্ঞেস করছি যে স্যার এখানে যেগুলো লেখছে এগুলা কি কথা ছিল নাকি? হয়তো ওগুলো আমি আর মাথায় নিচ্ছি না, তুমি আইনগত ব্যবস্থা করো। এখন কথা হচ্ছে যে আপনি বলছিলেন যে ওরা 64 জেলায় 64টা মামলা দিবে। এখন অলরেডি আপনাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে আপনার দাবি। এক পাশাপাশি আরো নানা রকম ষড়যন্ত্র করছে বলে আপনি দাবি করছেন। এখন এই মুহূর্তে অর্থাৎ
এখন কি চলতেছে তাদের সাথে? এখন তাদের চলতেছে শেষ কথা কি? তাদের শেষ কথা বলতে এরা জানে যে আমি আর্থিকভাবে খুবই দুর্বল, আমি আর্থিকভাবে অনেক সংকটে আছি। আমার বাচ্চারা এখন স্কুলে পড়তে পারতেছে না, আমার বাচ্চারা অলরেডি, আমার মেয়েকে 1 বছর হচ্ছে স্কুল থেকে ডাচ এগুলো থেকে বাদ নিয়ে দেন, আসছে। পারিবারিক অবস্থা বলার এখানে তো- ওদের কারণেই হয়েছে আমার এগুলো। আচ্ছা। আমার তো ওদেরকে বিনা পয়সা জায়গায় দিছি কেন, আমি ভালোভাবে চলার জন্য, কিন্তু ওরা তো জায়গাটা নিয়ে আমার বিপক্ষে যারা ছিল সবাইকে তো আমার পিছনে লাগাই দিচ্ছে ওরা ভাই। ওরা যখন লাগাই দিচ্ছে এখন আমার টাকা তো আমি ঋণ করতে করতে আমার দান শেষ, আমার তো মানে সব একসাথে সুসাইড করে মরে যাওয়ার ওরকম পরিস্থিতি। না, বর্তমানে তো ঠিক আছে। অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটা পরিচালনা করছে। যদি পুলিশ সদস্যরা কিংবা অফিসাররা যদি সত্যি সত্যি আপনার সাথে অন্যায় বা জুলুম করে থাকে, সেটা তদন্ত করে যদি সত্যতা পাই, নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি দেখবেন, মানবিকভাবে দেখবেন। যেহেতু আপনি একজন অসহায় আর আপনি অল্প শিক্ষিত হওয়ার কারণে অনেকগুলো শর্ত পড়েনও না বা বুঝেনও না বা আপনাকে পড়ার সুযোগই দেয়নি সেই জন্য আপনি স্বাক্ষর করে আজকে আছেন। পাশাপাশি আপনাকে কিছু চেক দিয়েছিলেন, চেকগুলো ডিজনার, অর্থাৎ এগুলো ডিজনার হয়েছে বলে শুনছি। তো এখন আপনি আসলে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাষ্ট্রপক্ষের কাছে কি চান? আমি রাষ্ট্রপক্ষের কাছে বিচারটা চাই। আসলে তো আমি এখানে সব ডকুমেন্ট দিচ্ছি ওনাদেরকে, ডকুমেন্ট তো ওরা যে দোষী যে ওটা সাব্যস্ত হয়েছে ওনাদের বৈঠকে, কিন্তু ওনারা কিভাবে ওইটার বিচার না করে উল্টা ওনাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে। ওনায় কিছুদিন আগে আমাকে একটা হিসাব দিছে, পুলিশ কমিশনারকে দিছে 12 লক্ষ টাকা, মানে পুলিশকে, হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিছে 10 লক্ষ টাকা। তারপর আমার দলিলে যাচাই, পুলিশ কমিশনার না, পুলিশে, অর্থাৎ আপনি একটা অভিযোগ করেছেন, অভিযোগ খণ্ডাইতে বা অভিযোগের উত্তর দিতে ওনারা প্রায় 20-22 লাখ টাকা খরচ করছে। হ্যাঁ, এটা আপনি একটু পরে দেখেন জিনিসটা। আচ্ছা থাক, এটা বলছে। আমার এটা বিশ্বাস হয় না। একটা অভিযোগের বিপরীতে অভিযোগের উত্তর দিতে বা অভিযোগ চ্যালেঞ্জ করতে বা অভিযোগের বিরুদ্ধে আপিল করতে এই যে 20-22 লাখ টাকা পুলিশ নিয়েছে বলে আমার না কোনো সচেতন নাগরিকের বিশ্বাস হবে না। যদি এমনি থেকে এই টাকা ঘুষ হিসেবে কাউকে ঘরে গিয়ে দিয়ে আসে যে এটা অভিযোগ, এই টাকা নেন, তাইলে হয়তো ওনারা নিতে পারে। আমার বিশ্বাস হয় না এটা পুলিশ এত টাকা নেবে না, বা পুলিশ টাকাও কেন নিবে, ওটা বিশ্বাস হচ্ছে না, এটা আপনার ব্যাপার। কিন্তু এই যে ওনারা একটা সাদা কাগজ দিয়েছেন আপনাকে, এই যে এসি বেলায়েত আমাকে কিছুদিন আগেও ডাকছে। কি বলেন উনি? সরকার চলে যাওয়ার পরে তখন ও আমার থেকে একটা কাগজে লিখছে, লেখি বলতেছে আমি ন্যায় বিচার চাই, ওইটা বলে একটা কাগজে সিগনেচার করে নিছে। কিন্তু বেলায়েত সাহেবরা তো জানে, বেলায়েত সাহেবদেরকে জানে যে ওরা আমাকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, কিন্তু ওরা কোনো বিচার করে নাই। কেন করে নাই? এমনিতে করে নাই। তা আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি তো বলছি ওরা যে হিসাব দিচ্ছে অবশ্যই টাকা পয়সার লেনদেন হয়েছে, তো আমি এখানে বিচারটা পাই নাই। এখন কি চান? টাকা পয়সার লেনদেন যদি না হয় তো ওরা লিখিত ভাবে শুধু আমার হাতে দেয় নাই ওই হিসাবটা। একজন জেলা ও দায়রা জজ সাবেক, বর্তমানে উনি আবার কোডের দায়িত্ব আছেন, দায়িত্ব তো আছে বর্তমানে, ওনার সামনে দিতে, কিন্তু ওরা তো প্যাডে দেয় নাই, ওরা তো সাদা কাগজ দিছে, এরা তো অস্বীকার করতে পারে। এখন যদি আপনি বলেন ওইখানে 5 জনের মানুষের সামনে দিচ্ছে জিনিসটা, আচ্ছা ঠিক আছে, এবং ওই জিনিসটা অস্বীকার কেমনে করবে? ওখানে আমার লয়ার ছিল, জজ সাহেবের হাতে এখনো ওই কাগজ আছে, সবার সামনে ওই কাগজটা দিচ্ছে, অস্বীকার কেমনে করবে? আচ্ছা, না তো এখন কথা হচ্ছে আপনার কথা কি? আমার কথা হচ্ছে যে এখানে ওরা পুলিশের এই 3-4 জন কর্মকর্তাদের যোগ সাজছে, ওনারা পার পেয়ে গেছে। পার পাওয়ার পরে আমার চেকগুলো, আচ্ছা আপনার কাগজটা আমার কাছে আসছে, এখানে লিখছে পুলিশ কমিশনার কার্যালয়, আইজি অফিসে অভিযোগ, ঢাকা বার, চট্টগ্রাম বার ও বিভিন্ন ইউনিট আলাউদ্দিন কর্তৃক অভিযোগের ভিত্তিতে তাহা বিভিন্ন দপ্তরের তদবির ও বিভিন্ন মিডিয়া ব্যক্তির খরচ বাবদ 12 লাখ। এখানে বলছে আলাউদ্দিন ও স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভিত্তিতে তদবির মিডিয়া খরচ বাবদ 10 লাখ। এখানে লেখা আছে আপনার আরো অনেক খরচ আছে, ওদের খরচ তো অনেক বেশি। আচ্ছা যাক, এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার কি
আবেদন কিংবা কি চান? এখন তো সব মানবিক পুলিশ, এখন তো আমি পূর্ণ যে অভিযোগগুলো করছি আমি চাই ওগুলো আবার তদন্ত হোক, ওগুলা তদন্ত হোক। কিভাবে এটা নথিজাত করলো, ওরা কি বলে নথিজাত করলো? এই যে বাংলাদেশ ব্যাংকের কথা বলতেছে, এই স্টাফের কথা, এই রশিদ, আমিন সাহেব, এই কফিল সাহেব, ওনাদেরকে সুকেশ করা হোক। ওনাদেরকে কি আমি দেখানো হোক। ডাকানো হোক। আমি কি ওনাদের টাকা মারি খাইছি নাকি ওনারা আমার টাকা মারি খাইতে চাইছিল যে আমি প্রশাসন আশ্রয় নিতে গেছিলাম? এখন এখন একটা দাবি, সেটা কি হতে পারে? এখন একটা দাবি হচ্ছে আমার, আসলে আমার খুবই আমি কষ্টে আছি। ওরা আমাকে অনেক টাকা আদায় ফেলে দিচ্ছে। এই জায়গা নিয়ে আমি 3-4টা মামলা বাইতেছে। ওই মামলার সব খরচগুলো আমার থেকে গেছিল, যদিও আবার সব ওদের যাওয়ার কথা ছিল। এই সব মিলে আমি 1 কোটি টাকা এখন ঋণগ্রস্ত আছি এই তাদের কারণে। তারা আমাকে নামগ্রস্ত কিছু টাকা দিছিল, ওই টাকা 3 গুণ আমার খরচ করে দিছে, বিভিন্ন রকমের লোকজন আমার পিছনে লাগিয়ে দিয়ে। এখন কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন কি? কর্তৃপক্ষের আবেদন হচ্ছে আমার ন্যায় বিচার, আমার ন্যায় বিচার, আর আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আমি ওনাদের সাথে আর কোনো ব্যবসা করব না। ওনারা বেশ কয়েকবার মিটিংও বসছিল। ওনারা 5 তারিখের অপোজিটে একটা অফিসে জহিরের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল। এখানে এই আমরা বেশ কয়েকজন লোক ছিলাম। এসআই জহির সাহেব? হ্যাঁ, এসআই জহির সাহেব এখানে আপনিও ছিলেন। না, আমি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে আপনিও ওখানে ছিলেন। তো জায়গা ফেরত দেওয়ার কথা ছিল এবং অনেক কথা ছিল। এখন আপনার শেষ কথা হচ্ছে যে তখন কিন্তু ওরা আমার কাছে অল্প টাকা পাইতো। তখন ওরা জায়গা ফেরত দিবে বলে, তখন ওরা জায়গা ফেরত দেয় না। কিন্তু ওরা জায়গা ফেরত দিবে কখন? ওরা তো জায়গা দিন আমার থেকে পাওয়ার নিচে, তার 14 দিনের মাথাতে ওরা কি জায়গা বিক্রি করে ফেলছে 8 জনের কাছে। 8 জনকে দলিল দিয়ে দিছে। তাইলে 8 জনের থেকে 13 করে নিলে 1 কোটি 8 লাখ টাকা নিয়ে যায় নিছে এরা। এরপরে দিছে 9 জনকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইভাবে করে তো ওরা জায়গাগুলো সব বেশি ফেলছে। আমাকে তো লাগছে যে কোর্ট বিল্ডিং এ আমি সকালে গেলে রাত্রে আসি, মামলায় ওরা এমন এমন কাজ করছে। আমার ওয়াইফকে মেরে আমাকে ফাঁসির আসামি বানিয়ে দিতে চাইছিল। হ্যাঁ, তা না, আমার 3 দিন মামলা নেয় নাই, ওটার জন্য পেপার পত্রিকায় আসছে। ডিসি সাহেব পড়ার পরও মামলা নেয় নাই আমার। ডিসি তখন মুখলিসুর রহমান ছিল ফাঁসলাইসে। উনি অর্ডার দিয়েছিল যে মামলা নেওয়ার জন্য, তা না, এত ক্ষমতা দেখাচ্ছে মামলা নেয় নাই। ডিসি সাহেবের কাছে কেন গেছি? ডিসির কাছে যান, উনি মামলা নিবে। তখন ওই খবর যখন শুনছে, পরে আমার এক কাজিন ছিল সাংবাদিক মিজান চৌধুরী, উনি থানায় আসছিল, তখন ওনারা মামলা নিচ্ছে আমার। আচ্ছা, এখন শেষ কথাটা কি বলেন? তখন এক কথাই বলেন শেষ। এক কথায় শেষ কথা হচ্ছে আমার, আমি ন্যায় বিচার, আমাকে বিভিন্ন রকম হয়রানি মামলা দিতে চাইতেছে, ষড়যন্ত্র করতেছে। ওগুলা যেন আমার না হয়। আমার ছোট ছোট বাচ্চা আছে, যেন আমার বাচ্চারা না দেখে যে আমি কোনো নির্দোষ, ইনোসেন্ট, আমাকে যেন পুলিশে হেনস্থা না করে। ওইটা যেন আমি দোষ করলে অবশ্যই নিবে। ওটা তদন্ত করে যদি দেখে যে আমি আজকে থেকে 30 বছর পর্যন্ত যদি আমার থানাতে যদি একটা অভিযোগে দেখাইতে পারে, আমার বুদ্ধি, আমার জন্মের পর থেকে যদি বাজেট থানা যদি একটা, এখন শেষ কথা হচ্ছে যে আপনারা শুনেছেন এতক্ষণ আমার তো কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই। আলাউদ্দিন উনি যেটা বলছিলেন যে 30 বছর ধরে তার বিরুদ্ধে একটা অভিযোগ নেই, কিন্তু তার অনেকগুলো জায়গা জমি রয়েছে এবং বিভিন্ন সমসাময়িক সমস্যায় উনি ছিলেন। সমসাময়িক সমস্যা থেকে উত্তরণের জন্য জায়গাগুলো একটি পক্ষকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হস্তান্তর করেন মাত্র 70 লক্ষ কিংবা 72 লক্ষ টাকায়, 70 লক্ষ টাকায়। যেটা বর্তমান বাজার মূল্য অনুমান করা হয় প্রায় 3 কোটি টাকার উপরের এই জায়গা, কিন্তু অল্প দামে, অর্থাৎ নামমাত্র মূল্যে দিয়েছেন যাতে ওনার কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে বাচ্চাদের লেখাপড়া করাতে পারেন, সুন্দরভাবে চলতে পারেন। এই বিষয়টা মাথায় রেখে উনি চুক্তিটা করছিলেন। কিন্তু ওনার দাবি, যাদের সাথে চুক্তি করেছেন তাদের সাথে চুক্তি করার পর তার যে প্রতিপক্ষ কিংবা প্রতিবেশী যারা ছিল তাদের সাথে একটু সমস্যা করত, তাদের সাথে সখ্যতা এবং হাত মিলিয়ে আরো যন্ত্রণা, আরো সমস্যা বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি
শর্ত অনুযায়ী যা যা করার কথা ছিল, অর্থাৎ যে পাওয়ার অফ অ্যাটর্নিতে 1907 জন মালিকানা থাকার কথা ছিল, কিন্তু উনাকে বাদ দিয়ে তাদের কথা ছিল একটা বড় ভবন তৈরি করে তারা 7 জন এটা বিক্রি করবে, লাভগুলো তারা 7 ভাগে ভাগ করে তারা নেবেন, কিন্তু ল্যান্ড শেয়ার বিক্রি করছে যেটা উনি জানতেন না। এছাড়াও আরো নানা রকম অভিযোগ ওনার রয়েছে, আগে শুনেছেন। এর সব কথার শেষ কথা হচ্ছে যে এই অসহায় আলাউদ্দিনের পাশে দাঁড়াবে বাংলাদেশ পুলিশ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এটাই বিশ্বাস করে। না হয় ইতিমধ্যেই একটি মামলায় তার নাম ফাঁসিয়ে দিয়েছেন বলে তার অভিযোগ, তিনি ছিলেন অক্সিজেন, কিন্তু চাঁদগাঁওয়ের একটা ঘটনায়। এছাড়াও আরো নানা হুমকি ধমকি আছে ওনার বেশ কিছু রেকর্ড ভিডিও আছে যে ওনাকে ঠাঁই দিবেন না, মোটামুটি যে কোনোভাবে ওরা পরাস্ত করবেন, এরকম হুমকিও দিচ্ছে বলে উনি দাবি করতেছেন। নিশ্চয়ই বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার এই অসহায় আলাউদ্দিনের বিষয়টা মাথায় নিয়ে এবং তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক তার যে তিনি যেই বিভিন্ন বিপদে পড়ে আছেন সেটার একটা সুরাহার ব্যবস্থা করবেন। এই ছিল অসহায় আলাউদ্দিনের যে মানবেতর জীবনযাপন চলছে, এটার এখন পর্যন্ত সর্বশেষ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।